নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে গতকালের অর্থাৎ গত বুধবারের এপিসোডটি নিয়ে এসেছি। দুঃখিত, তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, আমি কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম। তবে যারা এখনও অবধি নোটিফিকেশান পাওনি, প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যারা শুনছো তারা এপিসোডটা লাইক করো, বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও সবার কাছে পৌঁছে যায়। তবে যেমন বুধ ও শনিবার এপিসোড আসে আমাদের, তেমনই আসবে। আজকের ঘটনা যার পাঠ করব তিনি আর কেউ নন, আমাদের সবারই শ্রদ্ধেয়া ভালোবাসার শ্রীমতী রত্না চক্রবর্তী। এই ঘটনাটা উনি অনেকদিন আগে পাঠিয়েছিলেন। পাঠানোর সময় বলেছেন যে সহেলি, আমি তো অন্য সময় লিখি, যে উনি আমাকে বললেন আমি শুনছি, তবে আজকের ঘটনাটা যাকে নিয়ে ঘটনা, মানে যিনি কেন্দ্রীয় চরিত্র, সেখান থেকে আমি তার নাম দিয়েই লিখছি। নাম মানে অবশ্যই তার আসল নাম না, এটা ছদ্মনাম। তিনি চেয়েছিলেন যে তিনি বলছেন এরমভাবে যেন বলা হয়, তার ইচ্ছাকে প্রাধান্য দিতে তার নামটাকে গোপন করে তিনি লিখছেন এইভাবে, বা তিনি বলছেন এইভাবে উনি ঘটনাটা আমাদেরকে বলেছেন। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো আরও একটি কথা উনি অলৌকিক জনের বন্ধুদের বলেছেন। কমেন্ট বক্সে উনি দেখে থাকেন, অনেকেই লেখেন যে আছে অনেক ঘটনা কিন্তু ঠিক গুছিয়ে আমরা লিখতে পারি না, বা আমি সময় পাচ্ছি না। অনেকে লেখেন যে কিভাবে পাঠাবো বুঝতে পারছি না। উনি তাদের উদ্দেশ্যে বলেছেন, উনি যেহেতু লেখালেখির মধ্যে থাকেন, উনি প্রথাগত লেখার মধ্যেই থাকেন, সুতরাং তোমরা যদি সত্যি ঘটনা তোমাদের থাকে, তোমরা হয়তো বুঝতে পারছো না কিভাবে বলবো বা গুছিয়ে লিখতে পারছো না, তোমরা ফেসবুকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি চাও উনি তোমাদের নাম দিয়েই তোমাদের ঘটনা সুন্দর করে গুছিয়ে লিখে দেবেন। লিখছেন, আমি অনু, মানে অনুমিতা, মধ্য কলকাতার এক বনিতি পরিবারের একমাত্র বউ, মানে গিন্নি আর কি, হাউসওয়াইফ। শখের মধ্যে পত্রপত্রিকা একটু লেখালেখি করি, কিঞ্চিত ভক্ত পাঠকও আছে। তবে পুজোর সময়টা আমার খাতা পেন নিয়ে বসার এতটুকু সময় হয় না। 1-1.5 মাস আগে থেকে এই কেনাকাটা চলে। মহালয়া থেকে ননদ চলে আসে, ব্যাঙ্গালোর থেকে এসে এসে একটু কেনাকাটা করে পুজোর সময়। আমার ভাইয়ের বউও আসে পঞ্চমীর দিন থেকে। ষষ্ঠীতে আমার মেয়ে দেবী দুর্গার মতোই পিত্রালয়ে আসে, 10 দিক আনন্দে ভরিয়ে দেয়। কিন্তু লেখা নিয়ে বসা আর হয় না। ওরা লজ্জিত হবে বলেই, আমরা গেলাম, তোমার লেখার ক্ষতি হচ্ছে। আমি হেসে বলি, কি ছাই লেখা, তোমাদের থেকে লেখা বড় নাকি? খাতাও থাকবে, পেনও থাকবে, কিন্তু তোমরা তো চলে যাবে। পুরুষ মানুষ হলে তবু হয়তো এসবের ফাঁকেও কলম নিয়ে বসা যেত, কিন্তু বাড়ির বউ হয়ে তা হয় না। সত্যি বলতে কি, ইচ্ছাও হয় না। ওরা এলে পরিশ্রম হলেও আনন্দটা যেন বেশি অনুভব করি। প্রশান্ত সেটা বোঝে, ও নিজে ইতিহাসের অধ্যাপক, কিন্তু আমার এই লেখালেখিটাকে বরাবর উৎসাহ দিয়ে এসেছে। লক্ষ্মী পূজা পার করে সবাই একে একে চলে যায়, বাড়িটা হঠাৎ করে ভীষণ ফাঁকা হয়ে যায়। মনটা যেন হঠাৎ অবসাদগ্রস্ত হয়ে থাকে। প্রশান্ত হঠাৎই বলে, চলো কোথাও একটা বেরিয়ে আসি। আমি বলি, কোথায় যাবে? দীঘা, পুরী, দার্জিলিং? ও তো ঘোরা। প্রশান্ত বলে, না না, অন্য কোথাও। আমি হেসে বলি, এই সিজনে হোটেল রিজার্ভেশন কিছু পাবে না। ও হেসে বলে, দরকার নেই, এমন জায়গায় যাব যেখানে এগুলোর দরকার নেই। আমার রিসার্চের কাজটা এবার মুর্শিদাবাদের দিকে যেতে হবে, ভাবছিলাম ওখানেই ঘুরে আসব। আমাদের কলেজের মিস্টার বোসের দিদির একটা বাড়ি আছে বহরমপুরে, কেউ থাকে না, পরিবেশটা নাকি দারুণ, ওখানেই থাকার ব্যবস্থা হয়ে যাবে। নো হোটেল, নো রিজার্ভেশন। কি যাবে? তোমারও লেখালেখি ভালো চলবে। আমি হেসে বলি, কি এমন লেখা? আমরা লালগোলা প্যাসেঞ্জারেই গেলাম। কলকাতার ইট কাঠ পাথরের জঙ্গল ছেড়ে বেরোতেই এত সুন্দর প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করে থাকে, আমরা ভাবতেই পারি না। সোনা রোদের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, কাশফুলে ভরে আছে মাঠ। আমরা যখন বহরমপুরে পৌঁছালাম দুপুরবেলা, রিকশায় পৌঁছে গেলাম নির্দিষ্ট ঠিকানায়। বাড়িটাকে দূর থেকে দেখি আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ভয় না, এক আনন্দ মেদোরাম মিশানো অনুভূতি। ছিমছাম ছবির মতো বাড়িটার সামনে ছোট্ট বাগান, বাগানে একটা দোলনা, শিউলি গাছ আছে কটা, আর একটা ছাতিম গাছ দেখলাম। মোরাম বিছানো রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। বাড়িটার দরজা খুলে ঢুকতেই বাড়িটা যেন কেঁপে উঠল কয়েক সেকেন্ডের জন্য। ভিতরের ঝাড়বাতিটা দুলে উঠল।
প্রশান্ত হেসে বলল, ভূমিকম্প? দেখো, তুমি পা দিতেই মাটি কেঁপে উঠল। একেই বলে গ্র্যান্ড রিসেপশন। কী যে ভালো লাগলো, বাড়িতে ঢুকেই যেন মনে হলো এই জনহীন বাড়িটা তোমার জন্য হাঁক পাক করছিল। বাড়িতে ঢুকেই আমার ভীষণ ইচ্ছা হলো একবার ছাদে যেতে। প্রশান্তকে বললাম, এই আমি চট করে ছাদটা দেখে আসি। উত্তরের অপেক্ষা না করেই আমি ছুটে গেলাম ছাদে। ছাদে আসতেই চোখের সামনে ঝলসে উঠল গঙ্গা। আমার পিছন পিছন প্রশান্ত উঠে এসেছে ছাদে। আমি ওকে দেখে উচ্ছ্বসিত হয়ে বললাম, এই দেখ দেখ কি সুন্দর পানসিটা যাচ্ছে, আকাশটা কি অপূর্ব নীল না? প্রশান্ত আমার দিকে তাকিয়ে, তাই তো, 25 বছর আগে দেখেছিলাম, আজ আবার দেখছি ঠিক সেই রকম। তোমাকে আজ সত্যিই দারুণ লাগছে। আমি লজ্জা পাই। প্রশান্ত বলে, কিন্তু তুমি জানলে কি করে যে এই বাড়ির সিঁড়িটা এদিক দিয়ে? বাড়ির সিঁড়ি তো সাধারণত বাড়ির ভেতর দিয়ে হয়, এই বাড়ির সিঁড়িটা তো দেখছি অন্যরকম। আমি হলে খুঁজতে সময় লাগতো, মনে মনে ভাবলাম তাই তো। আমার কেমন যেন জানাই ছিল যে এই বাড়ির সিঁড়িটা এদিক দিয়েই। প্রফেসর বোসের দিদির কাছে হোটেলের কথা বলেই রেখেছিলেন, সেখান থেকে খাবার দিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা দুজন ছাদে এসে বসলাম। দুপুর গড়িয়ে বিকেল। আমার উঠতে ইচ্ছে করছে না। এক সময় প্রশান্ত একটু আসছি বলে উঠে গেল। দেখি নিজেই চা করে এনেছে। তাই তো, আমার একদম খেয়াল ছিল না মানুষটা ঘন ঘন চা খায়। বাড়িতে হলে এতক্ষণ 3-4 বার চা খাওয়া হয়ে যেত। আমাকে লজ্জিত হতে দেখে প্রশান্ত বলল, 25 বছর ধরে তুমি তো সবই করেছো, আমি না হয় একটু করলামই। বিকালে আবার আমরা একটু গঙ্গার ঘাটে হাঁটতে যাব। দ্রুত প্রকৃতি নিজের রং পাল্টাচ্ছে। যখন বেরিয়েছিলাম তখনকার কমলা আকাশ ক্রমে বেগুনি থেকে গাঢ় নীল হয়ে একসময় কালো হয়ে গেল। গঙ্গার বুকে শুধু আলো জ্বলে চলছে পানসি নৌকা। আমাদের পরের দিনের সকালের ব্রেকফাস্টের জন্য কিছু কেনাকাটা ছিল। আমরা আর অন্য কিছু ভালো মনে হচ্ছিল কখন বাড়িতে এসে ঢুকবো। প্রশান্ত একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলো। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। দেখলাম একজন পক্ককেশী বৃদ্ধা, বেশ অভিজাত চেহারার, লাঠি হাতে আসছেন। আমাকে দেখে দাঁড়িয়ে বললেন, কিছু মনে করো না, তুমি কি মায়া, মানে মায়া রায়ের ভাইঝির মেয়ে? আমি এসে বললাম, না মাসিমা, আপনার ভুল হচ্ছে, আপনি যাকে ভাবছেন আমি সে নই। উনি অবাক হয়ে বললেন, তবে মায়া তোমার কে হয়? আমি আবারও হেসে বললাম, মায়া রায় বলে আমি কাউকে চিনি না মাসিমা, আমি বহরমপুরে প্রথম এলাম, আপনি হয়তো কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। উনি হতভম্বের মতো তাকিয়ে বললেন, ভুল করছি? তোমাকে, মানে আপনাকে হুবাহু মায়ের মতো দেখতে। প্রশান্ত এসে গেছিল। আমি হেসে ওনাকে বললাম, পৃথিবীতে তো কত মানুষের সঙ্গে তো কত মানুষের মিল থাকে। আমরা রিকশায় উঠে গেলাম। উনি নির্নিমেষ চেয়ে আছেন তখনও, আহারে কারোর সঙ্গে হয়তো গুলিয়ে ফেলেছেন। রাতে বহুকাল পর তৃপ্তির ঘুম এলো। ভোরে ঘুম ভেঙে গেল। প্রশান্ত দেরি করে ওঠে। আমি উঠে বাগানে এলাম। বেশ শীত, ঘাসে শিশির ঝরছে। আমি চটি খুলে খালি পায়ে ঘাসে নামলাম। শিউলির গন্ধ বাতাসে ছড়িয়ে আছে। আমি শিউলি কুড়োতে লাগলাম। হঠাৎ কেউ খুব জোরে গাছটা ঝাঁকিয়ে দিল। আমার সারা গায়ে শিউলি ঝরে পড়ল। আর তখনই আমার পেছনে বিদ্যুতের চমক। প্রশান্ত ক্যামেরা হাতে ছবি তুলল। আমি মুখ তুলতেই বলল, সকাল সকাল শিউলি স্নাত প্রকৃতিকন্যার ছবি তুললাম। আমি বললাম, তুমি গাছটা ঝাঁকালে? ও বলল, না তো, আমি তো ছবি তুললাম। আমি অন্য মনস্কের মতো বললাম, তবে কে ঝাঁকালো? হনুমান টনুমান হবে, এখানে তো অনেক হনুমান। প্রশান্ত বলল, তাই? দেখিনি তো আগে। আমিও তো দেখিনি, কিন্তু কি করি, আগে থেকে কে কী করে জানলো আমি এখানটা দাঁড়াবো? আমি প্রশান্তর কাছে বায়না ধরলাম গঙ্গা স্নান করব। ও ক্ষুদিত পাষাণে মগ্ন, ওঠার ইচ্ছে নেই আদৌ। বলল, এই ঘাটটা নোংরা, বিসর্জনের জন্য ফুল মালা জমে আছে, তাছাড়া ঠান্ডা পড়েছে, খোলা গঙ্গায় স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আমি বললাম, বেলা করে যাব, রোদ চড়ে যাবে, তাহলে আর ঠান্ডা লাগবে না। আমি দেখছি বেশ কিছুটা দূরে একটা পরিষ্কার ঘাট আছে, বেশ নির্জন, চলো না প্লিজ।
প্রশান্ত বললে, এখানে এসে থেকে দেখছি তুমি কিশোরী হয়ে উঠেছ। আচ্ছা যাব, কিন্তু আমি স্নান করব না। তুমি স্নান করবে আর আমি পাঞ্চি সমেত তোমার ছবি তুলে দেবো। আমি তাতেই খুশি। বেলা 12টা নাগাদ আমি আর ও ছাতা মাথায় চললাম ঘাটটায়। প্রশান্ত ঘাটের বেশ কয়েকটা সিঁড়ির ওপরে ছাতা রেখে ক্যামেরাটা বার করলো। আমি জলে নামলাম। আহ, কি সুন্দর ঠান্ডা জল। প্রশান্ত বলল, পানসিটা আছে, ওটা তোমার পেছনে এলে আমি ছবিটা তুলব। কিন্তু ওর কথা শেষ হবার আগেই ও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, আর ছাতাটাও যেন ধাক্কা খেয়ে নিচে উল্টে পড়ল। আমি দেখলাম আমার পাশে জলে কে যেন লাফিয়ে পড়ল। ভয় পেয়ে তাড়াতাড়ি জল থেকে উঠে এলাম। কি জানি কি। প্রশান্ত দারুণ অবাক হয়ে বলল, আমার মনে হলো কেউ স্পষ্ট আমার পাশ দিয়ে প্রায় ধাক্কা দিয়ে নেমে গেল ঘাটে। আমি চুরির শব্দ পেয়েছি। আমি বললাম, কিন্তু কেউ তো ছিল না, হয়তো জোরে হাওয়া দিয়েছে বলে। তবে ওই জলে ঝপাং করে শব্দ হলো কেন? হাওয়ায় তো জলে ঝপাং শব্দ হয় না। কি জানি কুমির টুমির আছে কিনা এইসব জলে। তড়িঘড়ি ভয় পেয়ে উঠে এলাম। প্রশান্ত কেমন অন্যমনস্ক হয়ে গেল। আমরা বিকেলে আবার হাঁটতে বেরোলাম। কাল প্রশান্তকে হাজারদুয়ারি যেতে হবে। আমি যাব না, আমার যেতে ইচ্ছা করছে না এই বাড়িটা ছেড়ে। প্রশান্ত ভারী অবাক। এমনটি সাধারণত হয় না। ও কোথাও গেলে আমি ঠিক ওর পাশে পাশে থাকি, ভালো লাগে আমারও বেড়াতে। এবারও একটু অবাক হলো। তবে নিজে ব্যস্ত থাকবে বলে আর আমাকে সময়ও দিতে পারবে না বলে খুব বেশি জোর করলো না। তাছাড়া ও বরাবরই খুব শান্ত ধরনের মানুষ, জোর জার করা ওর স্বভাব না। হেঁটে গঙ্গার ধার দিয়ে ফেরার সময় দেখলাম একজন ভদ্রমহিলা আর একজন ভদ্রলোক ফুচকা খাচ্ছেন। ওনারা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তারপর নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করলেন। এই যে শুনছেন, আপনি কি মায়া মাসিমার আত্মীয়া? আমি হেসে বললাম, আগেও একজন ঠিক এই ভুলটাই করেছেন। আসলে মনে হয় যার কথা আপনারা বলছেন তার সাথে হয়তো আমার মুখের খুব মিল। ভদ্রমহিলা বললেন, না না, মিল না, হুবাহু এক বললে কম বলা হবে। কথায় কথায় আমাদের আলাপ জমে গেল। জানা গেল ভদ্রলোক নিজেই একজন পুরাতত্ত্ববিদ। প্রশান্ত এই দারুণ যোগাযোগটায় খুশি হলো। স্থির হলো পরের দিন আমাকে সুশীলাদি মানে ওই ভদ্রমহিলার কাছে রেখে ভদ্রলোক প্রশান্তকে নিয়ে হাজারদুয়ারি যাবেন। সুশীলাদি খুব মিশুকে হাসি খুশি মহিলা, জমিয়ে গল্প করতে পারেন। একটু সময়ের মধ্যেই যেন পরিচিত মনে হলো। বেশ লাগলো। আমার সময়টা বেশ ভালো কাটবে মনে হলো। পরের দিনটা খুব আনন্দের। সুশীলাদি ওর ননদও খুব মিশুকে। দুপুরে খেয়ে উঠে ওনারা এসে গল্পের পর গল্প করে গেলেন। পুরনো অ্যালবাম দেখালেন, পুরনো দিনের সাদা কালো সব ছবি। অনেক ছবি বিবর্ণ হয়ে গেছে। একটা ছবি দেখে আমি দারুণ চমকালাম। হুবাহু আমার মতো দেখতে একটা ভদ্রমহিলা চেয়ারে বসে আছেন, আর তার পেছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন আর একজন। এরা কেন আমায় এই ভদ্রমহিলার আত্মীয় বলছেন এবার আমি বুঝতে পারলাম। ছবিটা দেখে বুকের ভেতর একটা অব্যক্ত কষ্ট হতে লাগলো। কি প্রচণ্ড যন্ত্রণা। আমি অ্যালবাম হাতে চুপ করে বসে রইলাম। আমি সুশীলাদিকে জিজ্ঞাসা করলাম, এনারা কারা? সুশীলাদি বললেন, এনার কথাই তো বলছিলাম তোমায়। ইনি মায়া মাসিমা আর ইনি লীলা মাসিমা। মায়া মাসিমা পোলিও হয়েছিল 8 মাস বয়সে। মায়া মাসিমা ছোট থেকেই হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে চলাফেরা করতেন। অল্প বয়সেই মাকে হারান। সঙ্গী ছিলেন একমাত্র লীলা মাসি, মায়া মাসিমার বাবার ড্রাইভারের মেয়ে। সেও অল্প বয়সে বাবা মাকে হারিয়ে মায়া মাসিদের বাড়িতেই থাকত। মায়া মাসিমার একমাত্র সঙ্গী সে। মায়া মাসিমার বাবা লীলা মাসিমাকে খুব ভালোবাসতেন। বলতেন, তুই আর মায়া আমার কাছে আলাদা নয়, মায়ার মতো তুইও আমার মেয়ে। আমার মায়াকে দেখিস, আমি চোখ বুঝলে ওর যেন কোনো কষ্ট না হয়। বড় চিন্তা হয় মেয়েটাকে নিয়ে। ঘটক লাগিয়ে যখন তোর বিয়ে দেব বলে কয়েই দেব যেন মায়াকে তারা তোর কাছে থাকতে দেয়। লীলামাসি বলতো, আমি মায়াকে ছেড়ে কোথাও যাব না, বিয়েও করব না। দীর্ঘশ্বাস ফেলে সুশীলাদি চুপ করে দিলেন। খানিক পরে আবার বলতে থাকেন, লীলামাসির জন্য পাত্র দেখতে দেখতেই মারা যান মায়ামাসির বাবা। সেই থেকে আরও বেশি করে মায়ামাসি আর লীলামাসি পরস্পরের অবলম্বন হয়ে উঠেছিলেন। ওদের বাড়িটার নাম মায়ামাসির বাবাই লিখেছিলেন মায়ার লীলাপুরী। সবে হাসতো, বলতে এ কেমন নাম,
মায়াপুরী নয়, লীলাভবন নয়, মায়ার লীলাপুরী। কিন্তু মায়ামাসির বাবা বলতেন না, এ বাড়ি ওদের দুজনের। বাড়িটার পাশ দিয়ে গেলে দেখা যেত লীলামাসি মায়ামাসিমাকে নিয়ে বাগানে ঘোরাচ্ছেন, নয়তো লীলামাসি দোনলায় দুলছেন, মায়ামাসি দূরে বসে হাসি মুখে তা দেখছেন। লীলামাসি প্রতিদিন বিকেলে মায়ামাসিকে নিয়ে হুইল চেয়ারে গঙ্গার ধারে বেড়াতে যেতেন। বুকের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করলো, একটা আনন্দ, সুখ, আবার একটা কষ্ট অনুভব করছিলাম। আমি বললাম, তারপর তারপর কি হলো সুশীলাদি? সুশীলাদির ননদ বিষণ্ণ হেসে বললেন, না বেরোলেই বোধহয় ভালো করতো ওরা। একদিন বিকেলে গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছিলেন। রজনীগন্ধা খুব ভালোবাসত মায়া। পথের ওপারে রজনীগন্ধার মালা বিক্রি হতে দেখে মায়ামাসি বলেছিলেন, কিনলে হতো। মায়ামাসির ইচ্ছেটাই লীলামাসির কাছে চূড়ান্ত। মায়ামাসির হুইল চেয়ারটা পথের একদম ধারে দাঁড় করিয়ে লীলামাসি গিয়েছিলেন মালা কিনতে, আর তখনই একটা ট্রাক ব্রেক ফেল করে এসে পিষে দিয়ে গেল। আমি আর্ত চিৎকার করে উঠলাম। আমার বুকের ভেতর ধকধক করছে, কান্নায় বুকটা উথাল পাথাল করছে। সুশীলাদি বললেন, মায়ামাসি হাসপাতালে নিয়ে যাবার অবস্থাতেও ছিল না, এক তাল মাংসপিণ্ড। কি বিভৎস দৃশ্য! ওই দৃশ্য দেখে লীলামাসি ওখানেই জ্ঞান হারান। 7 দিন হাসপাতালে ছিলেন। তারপর যখন বাড়ি আসেন তখন পাথর প্রতিমা। কথা বলতেন না, খেতেন না, স্থির হয়ে বসে থাকতেন। ফাঁকা বাড়ি, একা মানুষ, পাড়া প্রতিবেশীরাই জোর করে খাইয়ে দিত। তারপর পুজো এসে গেল। একটু একটু করে প্রতিবেশীদের আসা বন্ধ হলো। 7 দিন পর অনেকে মায়ার লীলাপুরী বাড়িটার থেকে একটা উৎকট গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ভেতর থেকে বন্ধ দরজা খুলে লীলামাসির পচা গলা শরীর বার করে। লীলামাসি গলায় দড়ি দিয়েছিলেন। মায়ামাসির বাবাকে লীলামাসি কথা দিয়েছিলেন সারা জীবন মায়ামাসির সঙ্গে থাকবেন। তাই মায়ামাসিকে মরার পরেও একা ছাড়তে চাননি। কাঁপা কাঁপা গলায় বললাম, তারপর? সুশীলাদি বললেন, তারপর মায়ামাসির দুঃসম্পর্কের ভাইজি এসেছিল একবার বাড়িটা বিক্রির ব্যাপারে। যারা কিনেছিলেন তারা কুস্মিন কদাচিৎ আসতেন। অন্ধকার ঘনিয়ে এসেছে। সুশীলাদির ননদ আলো জ্বাললেন। আমার বুকের ভেতরটা তোলপাড় করছে, গলার কাছে পাকিয়ে উঠছে যন্ত্রণা। কিছুতেই নিজের ভেতরের কান্নাটা আটকাতে পারছি না। চোখ উপছে, গাল দিয়ে ভেসে যাচ্ছে। সুশীলাদি আর তার ননদ নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন আমি নিউরোটিক। কিন্তু হাজার চেয়েও আমি কান্না থামাতে পারছি না। ওরা অত্যন্ত ভালো মানুষ। সুশীলাদি বললেন, তুমি তো ভারী নরম মেয়ে। পৃথিবীতে কত যন্ত্রণা, ব্যথা, নিষ্ঠুর ঘটনা মনকে ব্যথিত করে। আমাদের বয়স বাড়ছে তো, মন শক্ত না করতে পারলে অনেক কষ্ট পাবে ভাই। কিন্তু আমি কি সত্যি এত দুর্বল মনের মেয়ে? মৃত্যু তো আমিও কম দেখিনি। বাবা, মা, শাশুড়ির কথা ছেড়েই দিলাম। আমার ছোট ভাইও তো চলে গেছে অল্প বয়সে। বড় কষ্ট পেয়েছি, কিন্তু এ কষ্ট যেন অন্য কষ্ট। এ আবেগ, এই অনাত্মীয় অচেনা মহিলাদের জন্য এত বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে এত যন্ত্রণা দিচ্ছে কেন? প্রশান্ত আর সুশীলাদির স্বামী ফিরে এলেন। আমি নিজেকে কোনো মতে সামলালাম। প্রশান্ত অবশ্য জিজ্ঞাসা করলো কি হয়েছে আমার। আমি মাথা ধরেছে বলে প্রসঙ্গ এড়িয়ে গেলাম। আসার সময় প্রশান্ত বলল, আমরা তো আপনাদের এখানে এলাম, আপনারাও আসুন না। ছুটি আছে তো। কলকাতার বাড়িতে যেতে যেতেই তো সময় লাগবে। একবার ওখানে একটি জমাটি আড্ডা হয়ে যাক। ওনারা খুশি মনেই সায় দিলেন। সুশীলাদি জিজ্ঞাসা করলেন, আপনাদের এখানকার ঠিকানাটা কোথায়? প্রশান্ত বলল, পুরনো শিব মন্দিরের বাঁদিকে যে বাগানওয়ালার বাড়িটা, যার পাশের বাড়িটার ট্যাঙ্কটা কলসির আকৃতির। দারুণ চমকালেন সুশীলাদি। আমাদের রিক্সা তখন চলতে আরম্ভ করেছে। মনে হলো ওরা যেন জীবন্ত তাজমহলকে হেঁটে চলে দেখছেন। প্রশান্ত আজ দারুণ খুশি। ও যে কাজটা করতে এসেছিল সেটা দারুণভাবে সফল হয়েছে। আমার বড্ড ঘুম ঘুম পাচ্ছে। চোখের সামনে লীলামাসিদের ছবিটা বারবার ভেসে উঠছে আর কান্না পাচ্ছে। আমি বেশি কথা না বলে শুয়ে পড়লাম। প্রশান্ত চিন্তায় পড়ল। আমি তো এমন করি না। যতই হোক, আমরা এখন বাড়ি থেকে অনেক দূরে। বারবার জিজ্ঞাসা করতে লাগলো আমার শরীর খারাপ কিনা। ঘুম ভাঙলো পরের দিন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাতাসে ফুলের সুবাস। আমি বাগানে বেরিয়ে এলাম খালি পায়ে। শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে
গেটের কাছে গেলাম। পিছনে শুনলাম ক্যাচ ক্যাচ শব্দ। দেখলাম দোলনাটা দুলছে খুব জোরে জোরে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। দোলনাটা যেন আমায় ডাকছে। মনে হলো ছুটে গিয়ে বসে আমি এগিয়ে গেলাম। পেছনে প্রশান্ত ডাকলো, অনু। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম প্রশান্ত ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি থামলাম, দোলনাও থামলো। যেন প্রশান্তর বকুনির ভয়। প্রশান্ত তীব্র স্বরে বলল, কি করছিলে? দোলনায় উঠেছিলে? তোমার না পায়ে ব্যথা? যদি পড়ে যেতে? আমি খিলখিল করে হেসে উঠলাম। দূর পাগল, উঠবো ভাবছিলাম, উঠিনি তো। প্রশান্তকে চিন্তিত মনে হয়। ও বলে, তবে দোলনা কে চড়ছিল? বিড়বিড় করে বলল, ঘরে চলো অনু, এই প্রথম অচেনা জায়গায় তোমার ঠান্ডা লেগে যাবে। আমাদের ফেরার দিন এগিয়ে আসছে। আমি জোর দিয়ে বললাম, না, কলকাতায় যাব না, আমি এখানেই থাকবো। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। প্রশান্ত বিস্মিত দৃষ্টিতে তাকালো। হঠাৎই আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে এলো। আমি বলল, এত চিন্তা করছো কেন? প্রশান্ত গভীর স্বরে বলল, অনু, তুমি যে বলো তোমার কলকাতার বাড়ি তোমার স্বর্গ, তোমার ছাদে টবের বাগান, তোমার দোরঘরের তুলসী গাছ, তোমার কেলো ভুলো টুসিপুসি, তোমার চিলেকোটা ঠাকুর ঘর, এ তুমি কি বললে? তুমি কলকাতা যাবে না, এখানে থাকবে? আমার ভেতরে একটা প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছে। সত্যি তো, কলকাতায় আমার বাড়ি, আমার তুলসী গাছ, আমার পুষিটার ছানা দেওয়ার সময় হয়ে গেছে। আমার ঠাকুর ঘরের জন্য নতুন পাথরের গোপালেরও অর্ডার দিয়েছি, প্রতিষ্ঠা করব। কতদিন হয়ে গেছে এখানে এসেছি, এবার বাড়ি যাব। এখানে এসে আমার যেন মনে হয়েছিল এইটাই আমার বাড়ি। আমি সুটকেস গোছাতে বসলাম। আস্তে আস্তে সব এক জায়গা করতে হবে। প্রশান্ত বড়ই অগোছালো, সারা ঘরময় জিনিস ছড়িয়ে রাখে, কাগজপত্র এদিক ওদিক। কোনটা রয়ে যাবে কে জানি। কতবার ট্যুরে গিয়ে চশমা, ঘড়ি, মোবাইল হারিয়েছে। সব রাখে বিছানার তোষকের তলায়, টেবিলের ম্যাটের নিচে। খুঁজতে খুঁজতে দিন কেটে যায়। খুব বাজে স্বভাব। তখনই দেখলাম একটা লুডোর বোর্ড, কয়েক জায়গা পোকায় কাটা। অন্যমনস্ক হয়ে গেলাম। মনে হলো কতদিন খেলা হয়নি। কি মনে হলো নিচের ড্রয়ারগুলো খুলে দেখতে লাগলাম। পেলাম ড্রয়ারের নিচের কৌটে ঘুঁটিগুলো। আমি যত্ন করে টেবিলে রাখলাম। কাল সুশীলাদিরা আসবেন, আজ একবার ফোন করে কনফার্ম করে নিতে হবে। প্রশান্ত সারাক্ষণ আমার সঙ্গ দিচ্ছে। আমাদের বিয়ের কথা, ননদের বিয়ের কথা, বিয়ের পর আমাদের দার্জিলিং গেছিলাম, সেসব গল্প করছিল। এত গল্প তো ও করে না, বই নিয়ে থাকতেই ভালোবাসে। খুব ভালো লাগছিল। কলকাতার জন্য টান অনুভব করছিলাম। বিকেলে একটা ফোন এলো, প্রশান্ত এলে আমরা একটু হাঁটতে বেরোবো। চুল আঁচড়াতে লাগলাম। দেরাজের সামনে ছোট্ট ড্রয়ারটা খুললাম। কতগুলো রূপোর কাঁটা আর একটা প্রজাপতির মতো দেখতে রূপোর ব্রোচ। একটা কুরুশ কাঠি পেলাম, জং ধরে গেছে, কিছুটা সুতোও রয়েছে। আমি সাজতে লাগলাম। বেশ খানিক বাদে ঘরে ঢুকে দারুণ চমকে উঠল প্রশান্ত। বলে উঠল, এ কি, তুমি তো সেই রাবীন্দ্রিক যুগের বৌঠানদের মতো করে শাড়ি পরেছ। কেমন করে চুল বেঁধেছ? ওটা কাঁধে কি লাগিয়েছ? কোত্থেকে পেলে? আমি হঠাৎ অবাক হলাম। তাই তো, আমি এরকম করে রূপোর কাটা গুজে খোঁপা বাঁধলাম কি করে? এরকমভাবে শাড়ি বা পরলাম কেন? প্রশান্তকে দেরাজের ড্রয়ারটা দেখিয়ে বললাম, জিনিসগুলো এখানে পেয়েছি। আমার হাতে কুরুশ কাঁটা দেখে প্রশান্ত বিস্ময়ে জিজ্ঞাসা করলো, এসব কি করছো অনু? আমি অবাক হয়ে বললাম, লেশ বুনছি, ব্লাউজে বসাবো। প্রশান্ত অসম্ভব গম্ভীর হয়ে গেল। আমাদের হাঁটতে যাওয়া আর হলো না। প্রশান্ত আমাকে বলল, আজ তুমি একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়লাম। ঘুমও নেমে এলো। ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি লুডুর ছক নাড়ানোর শব্দ। ঘুম ভেঙে গেল। উঠে পাশের ঘরে গেলাম। লুডোর বোর্ডে ঘুঁটি সাজানো। আমার ভীষণ ইচ্ছা করছে খেলতে। আমি বসেও পড়লাম, ডুবে গেলাম খেলায়। কতক্ষণ খেলছি জানি না, প্রশান্ত ঝাঁকুনিতে আমার চমক ভাঙল। প্রশান্ত ব্যাকুল উৎকণ্ঠিত মুখে বলছে, কার সাথে খেলছো অনু? কাকে বলছো ছয় পড়বে না, ছয় পড়বে না? আমি কিছু বলতে পারলাম না। রাজ্যের ঘুম পাচ্ছে। কিছু না বলে শুয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল প্রশান্তের ডাকে। প্রশান্ত বলল, অনু, আজই আমাদের কলকাতা ফিরতে হবে, চলো ওঠো। আমি উঠে দেখি প্রশান্ত সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল।
আমি বললাম, আজ কেন যাব? পরে যাব। আজ তো সুশীলাদিরা আসবেন। প্রশান্ত বলল, না, সুশীলাদিরা আমাদের কলকাতার বাড়িতেই যাবেন, আমরা আজই যাব। আমি বললাম, এখন তো ট্রেন নেই। প্রশান্ত বলল, আমরা বাইক কার যাব। সুশীলদিরা এই টানা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আমি বললাম, তবে আমি শাড়ি পাল্টে তৈরি হয়নি। প্রশান্ত বলল, একদম দরকার নেই, জাস্ট ফ্রেশ হয়ে নাও, এখনই বেরোবো। গাড়িতে যাবে, শাড়ি পাল্টাতে হবে না, তোমার শাড়ি অত কেউ দেখবে না। আমি বাথরুমে গেলাম। প্রশান্ত বলল, দরজার ভেতর থেকে লক না লাগাতে। বাইরে আজ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, মন খারাপই বৃষ্টি। সকালটা বিষণ্ণ, মেঘে মেঘে অন্ধকার হয়ে আছে ঘরটা। সুশীলাদিরা ফোন করলেন, গাড়ি আসছে। হঠাৎই কারেন্ট চলে গেল। আধো অন্ধকারে প্রশান্ত আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। গাড়ি এসে গেল। সুশীলাদির স্বামীও এসেছেন। প্রশান্ত আর উনি চটপট গাড়িতে মাল তুলতে লাগলেন। আমাকে এবার চলে যেতে হবে। বুক নিংড়ে কান্না এলো। আর তখনই বাইরের দরজাটা হাওয়ায় ধড়াম করে বন্ধ হয়ে গেল। ওপারে প্রশান্ত আর সুশীলাদির বর দুজনেই ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছেন, কিন্তু পুরোনো দিনের দরজাটা ঝোড়ো হাওয়ায় একদম খুলছে না, আটকে গেছে ভেতর থেকে। প্রশান্ত আমায় ডাকলো, অনু, খোলার চেষ্টা করো দরজাটা। আমার খুলতে ইচ্ছাই করছে না, দৌড় খুলবো না, নাই বা গেলাম এখান থেকে। প্রশান্ত আমায় আকুল হয়ে ডাকছে। প্রশান্ত ডাকে যে কি আছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি দরজা ধরে টানলাম, টানতে খুলে গেল। প্রশান্ত প্রায় আমাকে জড়িয়ে ধরে টেনে বের করে আনলাম। ছি, কি যে করে প্রশান্ত, কি ভাবলেন সুশীলদিরা? আমি গাড়িতে উঠলাম। সুশীলাদি উৎকণ্ঠিত বললেন, দুগ্গা দুগ্গা। সুশীলাদিকে সুশীলদি বলাও শুরু করেছিলাম। পৌঁছে খবর দেবেন, বড় চিন্তায় থাকবো। আমার তখন ভেতর থেকে কান্না পাচ্ছে, নিজের অজান্তে গাল বেয়ে জল ঝরে পড়ছে। প্রশান্ত প্রায় জড়িয়ে আছে আমায়। আমি জানলা দিয়ে শুধু বাড়িটার দিকে তাকিয়ে আছি। বৃষ্টি আরও জোরে এলো। বাড়িটা যেন ঝাপসা হয়ে গেল। বৃষ্টির জলে ধুলো মাখা বাড়ির সামনে শ্বেত পাথরের ফলক ধুয়ে যাচ্ছে। আমি দেখলাম তাতে 3টে কথা লেখা। মাঝেরটা বোঝা যাচ্ছে না, প্রথমটা হচ্ছে মায়া, শেষেরটা পুরী। প্রশান্ত বিড়বিড় করে বলল, মায়াপুরী। গলির মুখটা দেখতে পেলাম না। ভীষণ অবসন্ন লাগছে, ঘুম পাচ্ছে। আমি প্রশান্তর কাঁধে মাথা রাখলাম, চোখ বুঝলাম। চোখের সামনে মায়াপুরীর ছবিটাই ঘোরপাক খাচ্ছে। আস্তে আস্তে মিলিয়ে এলো। হঠাৎ মনে হলো, ইস, কলকাতায় আমার পুষিটা বাচ্চা দেবে। আচ্ছা, কষ্ট পেলেই আমায় খোঁজে, আমায় হয়তো ডাকছে। বললাম, কখন পৌঁছাবো বাড়ি? প্রশান্ত গাঢ় স্বরে বললেন, এই যে অনু, আমাদের বাড়ি চলে এসেছি, তোমার নিজের সংসার, নিজের জায়গা, একটু ঘুমো, বড় ক্লান্ত তুমি। কলকাতার বাড়ির স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম প্রশান্তের বুকে পরম প্রশান্তিতে। বিষয়টা যদি কারোর বোধগম্য না হয়, উনি সুন্দর করে গল্প লেখার মতন আকারে আজকে ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন, যেন মনে হচ্ছিল একটা কোনো উপন্যাস পড়ছি। অনুমিতা বলে উনি যাকে মেনশন করছেন, যার মুখ দিয়ে পুরো ঘটনাটা উনি বললেন, আমাদের রত্নাদি, তিনি জাতিস্বর। ওই বাড়ির যে মহিলা ছিলেন, দুজন বান্ধবী বলি বা বোন বলি, যেভাবে সম্বোধন করি, মায়া, লীলা। মায়া মাসিমা যিনি ওভাবে দুর্ঘটনায় মারা গেছিলেন, তিনি অনুমিতা। পরবর্তীকালে আস্তে আস্তে পুরো কনসেপ্টটা ওদের ক্লিয়ার হয়েছিল। ওরা পরবর্তীকালে রিসেন্ট উঠেছে, আগে এগুলো ছিল না অতটা। পাস্ট লাইফ যে থেরাপিগুলো হয়, সেসব জায়গায় ওরা যোগাযোগ করেছিল, তবে কলকাতার বাইরে। সেখান থেকে গিয়ে ওরা কনফার্ম হয়েছে যে হ্যাঁ, উনি ছিলেন সেই যে হাঁটতে পারতো না। আর লীলা মাসিমা মোস্ট প্রবাবলি বলছি, কারণ এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। উনি যেগুলো ফিল করছিলেন যে দরজাটা বন্ধ হলো বা হলো, সেটা কিন্তু কোনো ভৌতিক ঘটনা ঘটছিল না। উনি যেহেতু জাতিস্বর ছিলেন, দুটো লাইফকে না উনি টাল সামলাতে পারছিলেন না। এটাকে শুদ্ধ বাংলায় কি বলে আমি জানি না। উনি একবার আগের জীবনে চলে যাচ্ছিলেন, একবার এই জীবনে, দুটোর মধ্যে না টানাপোড়েনের মধ্যে পড়েছিলেন।
যেহেতু জাতিস্বর, তিনি আগের জন্মটাকে একদম পরিষ্কার ছবির মতো, যেমন আমরা আজকাল পরশুর ঘটনা দেখতে পাই তেমনভাবে উনি দেখতে পাচ্ছেন। সেটা অনেক বছর আগে ঘটে গেছে, তার সঙ্গে আজকের এই দিনটাকে উনি রিলেট করতে পারছেন না। তবে জাতিস্বর কিন্তু উনি একা নন। ওনার যে প্রশান্ত বাবু, যিনি ওনার হাজব্যান্ড, হোক না হোক তিনিই ওই লীলা মাসিমা। কারণ প্রশান্তবাবু যে স্বপ্নগুলো দেখতেন তিনি তো আর ওয়াইফের সঙ্গে ডিসকাস করেননি। পরে যখন জিনিসটা ওরা এরকম স্ত্রী সমস্তটা বলেছিল যে আমি এইগুলো অনুভব করেছি, তখন যখন দুজনে মিলে বসেছে যে তুমি কি ফিল করলে, আমি মানে সত্যি এগুলো সিনেমাতেই দেখা যায়, বাস্তবে এরকম ঘটনা আমি অন্তত কোনোদিন শুনিনি। তখন উনি বললেন যে উনিও দেখছেন যে আমি কোনো মানে পুরুষ মানুষ নই, আমি একজন মহিলা, একজন অসুস্থ মেয়ের আমি দেখাশোনা করি, তাকে নিয়েই সারাদিন কাটে। ওই যে ফুলের যে ফুলগুলোকে ঝরে পড়েছিল যখন উনি ছবি তুলছিলেন, উনি বলেছিলেন না আমি ফুলগুলো ঝরে ফেলিনি বা আমি গাছটা নাড়াইনি। অ্যাকচুয়াল ভুল কথা, উনিই নাড়িয়েছেন। উনিও তখন ওনার আগের জিনিসটার মধ্যে টাল সামলাতে পারছিলেন না। মানে উনি পুরোপুরি এনার মতন জাতিস্বর হয়তো নন, কিন্তু কিছু কিছু স্বপ্ন ওনার আসতো। এরকম হয় না, অনেকের মনে হয় যেন এটা আগে কোথাও দেখেছিলাম, এটা যেন আগে, এরকম টাইপের জিনিস, যেটা নর্মাল মানুষদেরও থাকে। কিন্তু যিনি মায়া ছিলেন, যিনি অনুমিতা হয়ে জন্মেছেন, তিনি সম্পূর্ণভাবে জাতিস্বর ছিলেন। তাই তিনি হাজব্যান্ডের এই যে আমার যেন মনে হয় এই করতাম, আমার যেন মনে হয় এইগুলোকে উনি বলেছিলেন তুমি তাহলে আমার সেই বন্ধু বা সেই সঙ্গী ছিলে যে আমার বাবাকে কথা দিয়েছিলে। কারণ ওর সঙ্গে থাকবে বলে ও মারা গেছিল, বেশি দিনের মধ্যে না, অল্প দিনের মধ্যেই দুজনে মারা গেছিল, মুক্তি পেয়ে গেছিল, তারা আবার জন্মেছে, আবার দুজনের দেখা হয়েছে। রিসেন্ট পডকাস্টগুলোতে আমি শুনি, হিন্দিতে অনেক পডকাস্ট হয় যে আগের জন্মে, এখন আমাদের জন্মে যে যারা আমাদের খুব প্রিয়, গত জন্মে তারা কিছু না কিছু আমাদের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিল। তো সেগুলো আমরা শুনি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম বাস্তবে যে সত্যি সত্যি এরকম কথা দিলে কথা রাখার জন্য আত্মা আবার ঘুরে আসে অন্য শরীর ধারণ করে, এটা খুবই মানে কি বলবো, অদ্ভুত ঘটনা। কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাদের জানিও। আজকে কমেন্ট বক্স রাখছি না, কমেন্ট বক্স নিয়ে ফিরে আসবো আবার আগামী শনিবার। ভালো থেকো, শুভরাত্রি।